ঠিক আছে, ওকে। সদা ব্যস্ততার মাঝে চলে আসা, বারে বারে চলে আসা, এবং এই ব্যস্ততার মাঝে সময় বের করে চলে আসা, সেই জন্যেও একটা পছন্দের অন্যতম কারণ হিসাবে নামটা বেরিয়ে আসতে পারে পণ্ডিত শ্রী অর্পণ। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তার ছুটে যাওয়া, বিভিন্ন চেম্বার নামাঙ্কিত বিশেষ স্থানগুলোতে তার পৌঁছে যাওয়া, কেন সেগুলো অ্যাটেন্ড করে আবার এই লাইভ ফোন ইন প্রোগ্রামেও যথা সময়ে পৌঁছে যাওয়া, এত ব্যস্ততা, তার মধ্যে থেকে সময় বের করতে পারাটা আমাদের অনেকের কাছে ঈর্ষণীয় হয়ে যায় বটে, কিন্তু না, তার কাছে নয়। তিনি খুব সুন্দরভাবে কথাটা উল্লেখ করেন, যে রাধে সে চুলো বাঁধে, খুব প্রচলিত এই তত্ত্বের মতোই। যার ইচ্ছা আছে তার কাজ আছে, তার উপায় আছে, আর সেই ইচ্ছাটা সবিশেষ হলো আমার আপনার প্রত্যেকের কাছে শাস্ত্রের সুফলটা পৌঁছে দেওয়া। জ্যোতিষশাস্ত্র নিয়ে আমাদের নানাবিধ অজ্ঞতা, আবার পাশাপাশি বর্তমান সময়ের নিরিখে তো বলতেই হবে যে আমাদের জ্ঞানও কাজ করছে, আর সেই জায়গাটা তৈরি করার পেছনে সেই নামটা আবারও বেরিয়ে আসে, পণ্ডিত শ্রী অর্পণ। কেন বলুন তো? তিনি তো শুধুমাত্র জ্যোতিষ চর্চা এজন্যে করেন না যে আমার দুটো পয়সা হবে, আমি অর্থ রোজগার করব, গাড়ি বাড়ি নিয়ে সুখে শান্তিতে দিন যাপন করব, একমাত্র সেটাই তো তার লক্ষ্য নয়। সেই লক্ষ্য যদি থাকতো তাহলে এই ব্যস্ততার মধ্যে তিনি নাই চাইতে পারতেন সৃষ্টি টিভি, সৃষ্টি প্লাসে তার অনবরত প্রোগ্রাম চলে, তিনি প্রোগ্রাম মিস করতে পারতেন, কিন্তু না, সেটা কখনো হয় না। আর হয় না বলেই তার চেষ্টারও অন্ত থাকে না। এই যে তার মনোভাবের কথা বললাম প্রথমে, তিনি এই যে বিভিন্ন জায়গায় অ্যাটেন্ড করার পাশাপাশি রহরা জ্যোতিষ শিক্ষাশ্রমে শেখানোর কাজটা করে চলেছেন, ঠিক তেমন বিভিন্ন পুস্তক রচনা করে চলেছেন। সেই সবই জ্ঞানের আধার, সেই জ্ঞানটাকে ছড়িয়ে দেওয়া, সেই জায়গা থেকে মানুষকে শিক্ষিত করা। শিক্ষামূলক অনুষ্ঠান এমনি এমনি তো বলা হয় না, সেই বিষয়ের দিকে মাথায় রেখে আজকের বিষয় রূপে আজকের আলোচ্য সূচির দিকে যদি নজর রাখি, আজকের ক্যাপশন সরাসরি গোচরে বক্রীমঙ্গল কি কি সমস্যায় ফেলতে পারে। ভারতীয় সনাতন জ্যোতিষশাস্ত্রের এক মহাবিচার্য বিষয় এবং গুরুত্বপূর্ণ বটে, এবং এই আমাদের রাশি চক্রের এই অবস্থান জাতক জাতিকাদের কোন ধরনের সমস্যায় ফেলতে পারে, বিচারটা প্রয়োজন, তার আগে জানাটা প্রয়োজন। একজন মানুষের পাণ্ডিত্য এখানে বোধহয় আরো একবার বেরিয়ে আসতে পারে। সেই পণ্ডিত রূপে শুধুমাত্র লিখলে তো হবে না, প্রচার করলে তো হবে না, যথাযথ সেটার ফলপ্রসূ হতে হবে, সেই ডেপথটা থাকতে হবে, গভীরতর জ্ঞানটা থাকতে হবে। আর ঠিক সেই জায়গাতেও আরো একবার বেরিয়ে আসে পণ্ডিত শ্রী অর্পণের নাম। সরাসরি আজকের বিষয়ে প্রবেশ করব। মানুষটি ব্যস্ততার মধ্যে থেকে ছুটে আসা, সেটা একটা আমার আপনার প্রত্যেকের জন্য সেটাকে আরো সার্থকতার দিকে এগিয়ে নিয়ে যেতে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করব। আপনাদের বন্ধু সুব্রত আপনাদের স্বাগত জানিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ তিন নামের মধ্যে জনপ্রিয়তার শিখরে আপনাদেরই বিবেচনায় যিনি বিরাজ করছেন, পণ্ডিত শ্রী অর্পণ আরো একবার আমার আপনার প্রত্যেকের জন্য বিশেষ আলোকপাত নিয়ে আজকের এই অনুষ্ঠানে স্বাগত তাকে। নমস্কার। নমস্কার। অসাধারণ একটা আলোচ্য বিষয় আজকের বিষয় রূপে নির্ধারণ হয়েছে, এবং সেটা নিয়ে আমরা অনেকে অপেক্ষা করে আছি একদম মূল্যবান বিশ্লেষণ আলোকপাতের জন্য। কিন্তু শুরুতে প্রশ্নটাও মনে জাগে, এই বিষয়টা নির্ধারণ করা একটা শিক্ষামূলক অনুষ্ঠানের জন্য কি প্রয়োজন অনুভব করে আজকে এই নির্ধারণ? একটু আমরা নজরটা রাখি আজকের আলোচনার বিষয়টা কি। গোচরে বক্রী মঙ্গল কি কি সমস্যায় ফেলতে পারে। তুমি আমার সাথে অনুষ্ঠান নিশ্চয়ই অনেক বহু বছর ধরে করো, বেশ, মাঝখানে কিছুদিন আমাদের সাথে যোগাযোগ ছিল না। ভারতীয় জ্যোতিষের আরেক নাম সামুদ্রিক শাস্ত্র, সমুদ্রের মতো গভীর। আর আমি সবসময় চেষ্টা করি সাবজেক্ট ওয়াইজ এডুকেশন বেসড অ্যাস্ট্রোলজিটাকে মানুষের কাছে পৌঁছানো। তার কারণ আমার কাছে কেউ আসলো না দেখালো সেটা ব্যাকটার নয়, কিন্তু সে যেন ঘরে বসে টিভিটা দেখে জ্যোতিষ সম্পর্কে ধারণাটা তার জন্মায়।
এবং সঠিক ধারণা জন্মায়। হ্যাঁ, এবং সঠিক ধারণাটা জন্মায় এবং নিজের রাশিচক্রটা নিজে কিছুটা যাতে বিচার করতে পারে। তাহলে ধরুন একজন মহিলা যদি দেখে তার ছেলেকে সে নিজে গাইড করতে পারছে, তার জন্য আমার কাছেই সবসময় আসতে হবে। মানে অন্য জ্যোতিষরা যেরকম কন্ট্রাক্টরদের মতো ডাকতে থাকে, প্রাইভেট বাসে যেরকম লোক তোলার জন্য ডাকতে থাকে, আমি তো কোনোদিন ওরকম করিনি, একেবারেই আর করবোও না, সেটা মৃত্যুর দিন পর্যন্ত প্রয়োজন হয় না। কিন্তু সাবজেক্টটা মানুষ বুঝুক। এই যে আজকের আলোচনার বিষয়টা আছে, একটু ক্যাপশনটা দিকে নজর দেই। গোচরে বকরি মঙ্গল কি কি সমস্যায় ফেলতে পারে। তো তোমার মনে একটা প্রশ্ন আসতেই পারে, হঠাৎ এই আইটেমটা কেন? একদম, এটারও কারণ আছে, আলোচনার মধ্যেই তুমি বুঝতে পারবে। প্রথম হচ্ছে, মঙ্গল ৪৫ দিন একটা রাশিতে থাকে। এই কয়েক বছর আগে মঙ্গল বকরি থাকাতে প্রায় ৮ মাস মঙ্গলটা হাউস ডিভিশনের ক্ষেত্রে রেট্রোগ্রেড মোশন ছিল। তো আমাদের আলোচনাটা আজকে কি, গোচরে মঙ্গল বকরি থাকলে কি কি সমস্যায় ফেলতে পারে। তুমি আশ্চর্য হয়ে যাবে যে এটার উপর আমরা জ্যোতিষ যারা তারা খুব একটা গুরুত্ব দেয় না, কিন্তু কত বড় পয়েন্ট এটা আলোচনায় বুঝতে পারবে। প্রথম হচ্ছে, গোচর মানে চন্দ্র থেকে বিচার। তাহলে চন্দ্র থেকে যদি চতুর্থে, লগ্নে মানে রাশিতে বা অষ্টমে বা নবমে মঙ্গল থাকে, এই কটা প্লেস বললাম, তার কারণ আছে। 4th, 8th এবং 9th এবং রাশিতে যদি মঙ্গল থাকে, তুমি দেখবে খুব সুন্দর একটা জীবনযাপন হচ্ছে। হঠাৎ দুপুরবেলা মা বাবা হয়তো ভাত খাচ্ছে, একটা ফোন এলো যে আপনার ছেলের হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং পরে দেখা গেল সে এক্সপায়ার করেছে। এই আকস্মিক মহা বিপদ একটি পরিবারের শোক নামিয়ে নিয়ে আসে। কখন? যখন গোচরে মঙ্গল বক্রি অবস্থায় অষ্টমে থাকবে। আচ্ছা, তখন আয়ু থাকলেও, বিংশোত্তরীয় দশায় আয়ু থাকলেও তার অকাল মৃত্যু হতে পারে। তাহলে এটা আলোচনার বিষয়ে আনবো না? মানুষকে সাবধানতা করার দরকার নেই? ওই সময়ের প্রতিকারটার প্রয়োজন নেই? মানুষ জানতেই পারে না, মানে তার যে পুত্র শোক হতে পারে সেটা বিশ্বাস করি না আমরা সাধারণ সংসারী মানুষ। কিন্তু হয়তো সকালবেলা পেপার খুলে দেখা গেল যে দুজন বাইকে অ্যাক্সিডেন্টে লরির তলায় পিষ্ট হয়েছে। সেটা কাদের পিষ্টটা হয়? আমাদেরই ঘরের ছেলে মেয়েদের হয়। সেই যোগ অর্থাৎ রাশির অষ্টমে যখন বকরি মঙ্গল অবস্থান করবে, 45 ডেজ এমনি মঙ্গল এবং বকরি থাকায় আরো দেরি হবে, সেই সময়কাল যদি সে প্রতিকার না করে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। এই জায়গায় মার্জনা চেয়ে নিলাম আপনার কাছে, কারণ আপনাকে আমি চিনি, আপনাকে অনেকেই চেনেন, কিন্তু আবার অনেকে নাও জানতে পারেন। সেই জায়গায় প্রচলিত একটা আমাদের জ্যোতিষ শাস্ত্র নিয়ে যারা এগিয়ে চলেন তাদের সম্পর্কে ধারণা নাকি ভয় দেখিয়ে লোক টানার বিষয় হতে পারে। এই মৃত্যু ভয় দেখিয়েও কি এটা কি ব্যবসার অঙ্গ? এটা ভাবতে পারেন অনেকে। না, প্রথম বছর না, ব্যবসার অঙ্গটঙ্গ না। মৃত্যু ভয় দেখানো বা জ্যোতিষরা মানুষকে চেম্বারে একটু ভয় দেখানো, এটা বিভিন্ন বহু বছর ধরে আছে। কিন্তু জ্যোতিষের কাজ তো ভয় দেখানো না, জ্যোতিষের কাজ ভয় কাটানো। আমার একটা ক্যাপশন আছে বর্ধমানে, তোমার যে হোর্ডিং তাতে লেখানো আছে, ভয় দেখান না, ভয় কাটান। হ্যালো, একটু প্লিজ সাথে থাকুন, ঠিক আছে? আচ্ছা, বেশ, বুঝলাম, আরো বুঝতে চাইবো অনেকের সুবিধার্থে, কিন্তু তার আগে আপনার সুবিধার্থে আপনাকে স্বাগত অনুষ্ঠানে। বলুন। নমস্কার। নমস্কার। নমস্কার পণ্ডিতজি। হ্যাঁ, নমস্কার। কে বলছেন? হ্যালো, বলুন। টিভির আওয়াজটা বন্ধ করে কথা বলুন। হ্যাঁ, টিভির আওয়াজ বন্ধ করে দিয়েছি। বলুন জন্ম তারিখ, সময়। সেটা আগে। 29/11/1991। 29/11/1991। জন্মের সময় কখন? 2:15। এবার শুক্রবার। হ্যাঁ, শুক্রবার। আপনি কোথা থেকে বলছেন? আপনার নামটা যদি বলেন। আমার হৃদয়পুর থেকে আমি বলছি, আমার নাম রিম্পা মল্লিক। আচ্ছা, আপনি সময়টা বলুন জন্মের। দুপুর 2:15। কি জানতে চাইছেন বলুন? বারাসাত। না, কি জানতে চাইছেন? প্রশ্ন রাখুন এবার। আমার ক্যারিয়ারের বিষয়ে পণ্ডিতজির কাছে আমি জানতে চাই। না, প্রথম হচ্ছে তোমার ক্যারিয়ারটা এখন কোন স্টেজে আছে? হ্যালো, কি স্টেজে ক্যারিয়ারটা দাঁড়িয়ে রয়েছে?
হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি যেটা বলছি শুনতে পেরেছো? তোমার কেরিয়ারটা কোন স্টেজে আছে? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। সেটা কি অনার্স গ্রাজুয়েশন? না, পাস গ্রাজুয়েশন। আচ্ছা, প্রথম হচ্ছে তোমার রাশিচক্রে নিজের কর্ম প্রতিষ্ঠা, যেটার প্রশ্ন তুমি আনছো, সেখানে বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু কর্মের যোগ রয়েছে জুলাই 2017 থেকে 18 সালের সেপ্টেম্বরের মধ্যে। জুলাইয়ের আগে পর্যন্ত অবস্থানটা খুব শুভ নয়, তবে 27শে ফেব্রুয়ারির পর থেকে যেহেতু ধাইয়া তোমার চলে যাবে, রাশির চতুর্থ থেকে শনি শিফট করবে, মানসিকভাবে একটু শান্তি পাবে। তুমি কি বিবাহিতা? না, বিবাহিতা না, অবিবাহিতা। আচ্ছা, বিবাহের যোগাযোগও কিন্তু শুরু হবে ফাল্গুন মাস থেকে, ঠিক আছে? আচ্ছা, বলছি আমার একটু শারীরিক দিকটাও ভালো থাকছে না, কেন একটু বলবেন? না, এই মুহূর্তে শারীরিক জায়গা একদমই ভালো নয় এবং এই উৎপাতটা একটু চলবে। লাস্ট উইক অফ ফেব্রুয়ারি মানে মার্চের প্রথম সপ্তাহ থেকে শরীরটা সুস্থ হয়ে যাবে। রাশির চতুর্থে শনি থাকলে পরে মানসিক শান্তি থাকে না এবং শারীরিক উৎপাতও একটু ভোগ করতে হয়, যেহেতু তোমার সিংহ রাশি, রাশির ষষ্ঠাধিপতি চতুর্থে আছে। ষষ্ঠপতি চতুর্থে থাকলে শারীরিক উৎপাত একটু ভোগ করতে হয়। লিভার, পিরিয়ডিক্যাল প্রবলেমস, কিছুটা স্নায়ুর দুর্বলতা, একদম প্রপার স্নায়ু রোগ নয়, আর অ্যাসিডিটি, অম্বল এবং গ্যাস ফর্ম করা। ওকে রিম্পা, সাথে থাকুন। আশা করি যা যা প্রশ্ন নিয়ে এসেছিলেন সেটা প্রপারলি জানতে পারলেন, এবং এই জানানোটাই একটা দায়বদ্ধতার অঙ্গ, এবং সেই দায়বদ্ধতার জায়গা থেকে মানুষকে প্রপারলি গাইড করতে পারা শুধুমাত্র দায়বদ্ধতা নয়, তার সাথে সাথে জ্ঞান, দুইয়ে মিলেমিশে যদি একাকার হয়ে যায় তাহলে পণ্ডিত শ্রী অর্পণের নামটা অবশ্যই বেরিয়ে আসে। এবং সেই কারণেই আপনি ফোন করেছিলেন, আপনারা ফোন করেন, এবং সেই জায়গা থেকে দায়বদ্ধতা, জ্ঞান মিলেমিশে একটা ওয়ে আউট। সবচেয়ে বড় কথা, আমরা কি করে ভালো থাকবো সেই রাস্তাটার সন্ধান বোধহয় বারে বারে ঠিক এই প্রোগ্রামেও যেমন পাওয়া যায়, বিভিন্ন চেম্বারেও পাওয়া যায়, ঠিক সেই জায়গায় আজকের বিষয়রূপে যেটা নির্ধারণ হয়েছে আমাদের জন্য কতটা সজাগ হওয়ার জন্য, কতটা ভালো থাকার জন্য, সেইটা জানতে, বুঝতে, সজাগ হতে আরো একবার আজকের বিষয়ে প্রবেশ করব সরাসরি পণ্ডিতজির কাছেই। যে আলোচনাটা ছিলাম আর কি, গোচরে একটু বক্রী মঙ্গল কি কি সমস্যায় ফেলতে পারে। দেখো টার্মটা দেখো, গোচর এবং বক্রী। আমি কিন্তু ডিরেক্ট মঙ্গল বলিনি না, তাহলে আলোচনায় গোচর আনলাম কেন? ট্রানজিট পিরিয়ডটা খুব সাংঘাতিক। অনেক জ্যোতিষী দেখবে বলে দেয় আপনার ছেলের 84 বছর আয়ু, কিন্তু জানে না সামনের বছর মার্চে গোচরের রাশির অষ্টমে মঙ্গলটা হয়তো থাকবে, সেই সময় সে তার মৃত্যু হতে পারে। যাদের অকস্মাৎ মৃত্যু হয়, অকাল মৃত্যু হয় বা দুর্ঘটনায় পতিত হয়, সেই সব রাশিচক্র স্টাডি করলে দেখবে তুমি চন্দ্র থেকে অষ্টমে রাহু বা মঙ্গলের একটা কোনো কানেকশন থাকে বলে মৃত্যু হয়। কিন্তু যাদের মৃত্যু হয় তাদের বাবা মা কি জানে যে আমার সন্তানটা মার্চ মাসে আমাকে ছেড়ে চলে যাবে? জানার সুযোগটা আমি শাহরাফুলির চেম্বারে একজনকে প্রশ্ন করেছিলাম, আপনি ছেলেকে ইঞ্জিনিয়ার করবেন, ডাক্তার করবেন, বড় করবেন, এটা খুব ভালো, আমিও খুশি, কিন্তু আপনি একবারও জানতে চেয়েছেন ছেলের কঠিন ব্যাধি হতে পারে, আপনার ছেলের অল্প আয়ু আছে? কে ইঞ্জিনিয়ার হবে? যে বাঁচবে সে তো ইঞ্জিনিয়ারটা হবে। ডাক্তার হবে কে? জাতক বা জাতিকাকে বাঁচতে হবে, তো সেই জায়গাটা অ্যাস্ট্রোলজিতে আগে দেখতে হয়। এবং আমি রাশিচক্র দেখলেই প্রথমেই আগে দেখি লগ্ন অষ্টমের অবস্থান, তিনি বাঁচবেন কিনা সেইটা আগে জানা দরকার। কিন্তু এই ধ্রুব সত্য কথাটার মধ্যে মানুষ যেতে চায় না। মানুষ ভাবে উনি মরে যাবে কিন্তু আমি বেঁচে থাক, তা তো হবে না। যদি তাই হতো তাহলে এই যে কিছুদিন আগে আমাদেরই জ্যোতিষ বন্ধু পরাশরবাবু, নিজে জ্যোতিষ, একদম রোড অ্যাক্সিডেন্টে পুরো সকলে মিলে এক্সপায়ার হয়ে গেলেন। এটা তুমি কি বলবে? তার মানে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি থেকে তার নিজের হরোস্কোপটাই সে আজ পর্যন্ত বিচার করেনি। গ্রহের হাত থেকে কারোরই মুক্তি নেই। হ্যাঁ, আমার স্ত্রী যখন গর্ভ সম্ভবা ছিলেন, আমাকে প্রচুর ক্লায়েন্ট জিজ্ঞেস করেছিলেন আপনার কি হবে, আমি বলেছি ছেলে হবে। দ্বিতীয়বার যখন সন্তান হবে ছেলে হবে। আমার 2 ছেলে, এবং সেটা আমার নিজের প্রেডিকশন। এবং যেদিন ডেলিভারি হয়েছিল আমি বলেছিলাম যে আমার ছেলের চুল বেশি হবে, সেটাও হয়েছিল। তার জ্যোতিষ তার নিজের আয়ুটা সম্পর্কে জানে না, রোড অ্যাক্সিডেন্টে এক্সপায়ার করে গেল, তিনি মানুষকে কি করে ভালো করবে? সেটা তো সমস্যা। নিজেই অকাল মৃত্যু হয়ে গেল। সেই জন্যই বললাম যে অকস্মাৎ মৃত্যু কিন্তু এই গোচরে বক্রী মঙ্গল করায়।
আমাদের প্রসঙ্গক্রমে যে মানুষটি আমাদের থেকে বিদায় নিয়েছেন তার বিদেহী আত্মার প্রতি এবং তার পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা এবং শ্রদ্ধা আমরা এই ক্ষেত্রে নিবেদন করছি। বড় অকালে তিনি চলে গেলেন, কিন্তু সেই আবারও একটা তিনি পেশাগত সাথে সাথে আবার একটা কোথাও আমাদেরকে শিক্ষাও দিয়ে গেলেন যে গ্রহের হাত থেকে বোধহয় কারোরই মুক্তি নেই। না না, আমি তো বলেছি তোমাকে আগে যে দাঁতের ডাক্তারের দাঁতের রোগ হবে না এরকম কথা কোথাও নেই। ঠিক তাই। বা হার্টের যে ডাক্তার তার হার্ট অ্যাটাক হবে না এরকম কথা কোথাও বলা নেই। তো কিন্তু জ্যোতিষটা নিজেকে আগে ইমপ্লিমেন্ট করতে হয় নিজের জায়গায়, অবশ্যই। তারপর তো সে মানুষকে করবে। খুব দামি কথা। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে আছেন বলুন। হ্যালো হ্যালো, আপনি কি ফোনে আছেন? না, আমরা সময় নষ্ট করতে অপারগ, আমরা একটু আলোচনা। এবারে আসি, তোমাকে কি বলেছিলাম 4th 8th 9th এন্ড রাশি। তাহলে 8th এর আলোচনায় যখন গেলাম 4th এ আসি। 4th হচ্ছে মাতৃস্থান। রাশির 4র্থে মঙ্গল বকরি থাকলে হঠাৎ মাতৃমৃত্যু হয়। সেটা একটি ছোট যদি ছেলে মেয়ে ছোট হয় তখন মায়ের এই অকাল প্রয়াণ তার জীবনে কি অবস্থা হয়। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ বলুন। আমি রাজপুর থেকে মিঠুন মুখার্জি বলছি। হ্যাঁ বলুন। নিজের সম্পর্কে, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ আগে বলুন। ওর হচ্ছে 28/10/1993। ওকে, জন্মের সময় কখন? জন্মের সময় 11:34 AM। ওকে, বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রশ্ন রাখুন, কি জানবেন? আচ্ছা বলুন। আমি জানতে চাইছি ও একটা কগনিজেন্ট কোম্পানিতে এখন ট্রেনিং এ আছে। হ্যাঁ, তো ওর কি এই চাকরিটা হবে? আইটি সেক্টরে। আচ্ছা, কগনিজেন্টে রয়েছে, ট্রেনিং চলছে, চাকরিটা অবশ্যই হবে উইদিন এপ্রিল 25। কিন্তু না, ওদের হচ্ছে 3টে পরীক্ষা হয়, তা পরীক্ষায় ওকে 70-এর উপরে নাম্বার পেতে হয়। তা ও পায়নি, একটাতে পাস করেছে আর একটাতে এখনো পাস করেনি। আমি বলছি 25শে এপ্রিলের মধ্যে ওর খুব ভালো চাকরি হবার যোগ রয়েছে, ঠিক আছে? এবং এই যদি ওর কি কোনো সরকারি চাকরি হবে? সরকারি চাকরির এই মুহূর্তে যোগটা নেই, জুলাই মাসের এন্ড থেকে যোগটা শুরু হচ্ছে, সেটা চেষ্টা করতে পারে, ঠিক আছে? জুলাই মাস 2017 জুলাই। 2017 জুলাই মানে রাজ্য সরকারের চাকরিতেই? না, রাজ্য সরকার কেন্দ্রীয় দুটোই করতে পারে, কোনো অসুবিধা নেই। শুনুন, আগে জিনিসটা বুঝুন ভালো করে। এই জ্যোতিষ শাস্ত্রটা তো খুব প্রাচীন, 5000 বছর আগে। তখন তো রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, স্টেট ব্যাংক এরকম কোনো কথা লেখা থাকতো না। সেখানে লেখা থাকতো যে চাকরি হবে এবং স্টেবল চাকরি, এ কথা লিখে গেছে মুনি ঋষিরা। পরে পরবর্তীকালে আমাদের জ্যোতিষরা ওটাকে মডার্নাইজ করেছে। তবে কেন্দ্র বা রাজ্য এখানে বোঝা যায় না, তবে সরকারি চাকরির সম্ভাবনা আছে। অসাধারণ ব্যাখ্যা, কারণ সেই শাস্ত্রের আদিকালে কি ছিল। হ্যাঁ, না না, আমাকে একবার ফোন করেছিলেন একজন যে আমার মেয়ের কোথায় বিয়ে হবে। আমি বললাম 5000 বছর আগেকার জ্যোতিষ শাস্ত্রে তো হাতি বাগান ছিল না, ভেরি প্র্যাকটিক্যাল, কুরমুন ছিল না, ডায়মন্ড হারবার বলে কোনো জায়গাই ছিল না। পরে মানুষ আমরা নামকরণ করেছি, দিকটা বলা যেতে পারে, জায়গার নাম কি করে বলবে? মানে মানুষের চাহিদাটাও একটা মারাত্মক, যে সাবজেক্টটা তো 5000, বেদ আর জ্যোতিষ একদম সঙ্গে। কারণ বেদের অঙ্গ হচ্ছে জ্যোতিষ। এইভাবে ব্যাখ্যাটা বোধহয় আপনার কাছেই পাওয়া সম্ভব। বেদের চক্ষু তো, আই অফ বেদস, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি। বেদের 6টা অঙ্গ আছে, কল্প, ব্যাকরণ, ছন্দ, জ্যোতিষ। তার মধ্যে জ্যোতিষ হচ্ছে একটি অঙ্গ, একটা হাত পা বলতে পারো। এ পৃথিবীতে একমাত্র ভারতবর্ষেই রয়েছে। তা তখন তো সৃষ্টি হয়নি যে কলুটোলা, সৃষ্টি হয়নি। হ্যালো, খুবই বাস্তবসম্মত কথা এবং বাস্তবসম্মত তথ্য এই মুহূর্তে এত আলোচনার মাঝে, শিক্ষামূলক তথ্যের মাঝে আমি আপনাদের কাছে একটু পৌঁছে দিতে চাই। অনেকেই পণ্ডিত শ্রী অর্পণের এবং দিকে দিকে পৌঁছে যাওয়া সেই মানুষটির সাথে যোগাযোগ করতে চান, পৌঁছাতে চান। এই মুগ্ধ হয়ে আলোচনা শোনার ফাঁকে আপনাদের মনে করিয়ে দিই যে যোগাযোগ করতে হলে দুটো যে বুকিং নাম্বার রূপে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে ফোন করতে হবে। সেই নাম্বার দুটো টিভি স্ক্রিন থেকে আপনারা যারা আগ্রহী অবশ্যই লিখে নিন। এর পাশাপাশি আমি উল্লেখ করে দেবো পরবর্তী সময়। এই মুহূর্তে ফোনে যিনি এসেছেন লাইভ ফোন ইনে, তাকে স্বাগত জানাই। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি তোমার মেয়ের সম্পর্কে জানতে চাই। আপনি মেয়ের ডেট অফ বার্থ আগে বলুন। 22/5/1987। 22/5/1987। জন্মের সময় বলুন। জন্মের সময় রাত্রি 10টা 22 মিনিট। 10টা 22 মিনিটে। আর আপনি কোথা থেকে বলছেন?
আমি কল্যাণী থেকে বলছি। শুক্রবার? হ্যাঁ শুক্রবার। কটার সময়? 10:20 সকাল 10:22 রাত। আচ্ছা বলুন কি জানতে চাইছেন? হ্যাঁ ওর একটু মানে বিবাহিত জীবনটা নিয়ে একটু অসুবিধা চলছে, ডিভোর্স কেস আর কি, তো ডিভোর্সটা আছে কিনা? হ্যাঁ ডিভোর্সটা আছে এবং ডিভোর্সটাই ওর পক্ষে মঙ্গল। মানে ডিভোর্স না হলে অশান্তি হবে এবং দ্বিতীয়বার সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রেও আপনি একটু চেষ্টা করবেন রাশিচক্রটা মিলিয়ে বিয়ে দিতে, তাহলে আর সেকেন্ড ম্যারেজ আছে। হ্যাঁ সেকেন্ড ম্যারেজ আছে এবং সেই যোগটা কিন্তু আছে, ঠিক আছে? সেকেন্ড ম্যারেজ হবে এবং সেকেন্ড ম্যারেজটা ভালো হবে, তবুও একটা এক্সট্রা প্রোটেকশন, যার সাথে বিবাহ হবে তার জন্ম ছকটা যদি একটু মিলিয়ে নেন তাহলে আপনাদের এই ধরনের সমস্যা ভোগ করতে হয় না। মিলিয়ে নেব, ঠিক আছে। সাথে থাকুন। একজন সজাগ মানুষকে পাওয়া গেল যিনি বিবাহের পূর্বে এই জটক বিচারের কথা, ছক মিলিয়ে নেওয়ার কথা বুঝলেন না। ধীরে 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 জ্যোতিষটা মানুষের কাছে পৌঁছেছে এবং মানুষ সজাগ হচ্ছে না, একদিনে সব সম্ভব নয়, তো সেটা হচ্ছে, কিন্তু এই ধরনের অনুষ্ঠান হলেই সজাগটা হবে। ওই মা 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 করে চিৎকার করা আর তারা, কালী, শীতলা, এই বিভিন্ন দেবদেবী রেখে তাদের লিজ নেওয়ার মতো কয়েকজন লিজ নিয়েছে, ওই ধরনের অনুষ্ঠান মানুষকে আর প্রভাবিত করবে না, মানুষ বুঝে গেছে। আর তারাপীঠ আর কামাখ্যা এই দুটো স্পট নিয়ে খেলা, মানে দক্ষিণেশ্বর নিয়ে কেউ বলছে না, কালীঘাট নিয়েও সমস্যা নেই, তারকেশ্বরের কথা তো কেউ বলেই না, মানে ওখানে ভগবানের কোনো অস্তিত্ব নেই, দুটো জায়গায় আছে শুধু কামাখ্যা আর তারাপীঠ। এগুলো কিন্তু শিক্ষিত মানুষ বুঝতে পারছে না তা নয়। বৃন্দাবনের কথা কেউ বলছে না, কেন? সেখানে কি সমস্যা হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত রকম লীলার একটি ক্ষেত্র, সেই জায়গাটা মানুষের সামনে আসেনি। কেউ তার আমাকে লিজ নিচ্ছে, কেউ শিবকালী আশ্রম বলে শিবকে লিজ নিয়ে নিচ্ছে, ব্যক্তিগত আর কি, শিব তার ব্যক্তিগত, শিব সাধক, অন্য কোনো যে জ্যোতিষ বা মানুষেরও ভগবান যে এক সেই কনসেপ্টই নেই, মানে চূড়ান্ত অশিক্ষা। আমাকে চেম্বারে অনেক শিক্ষিত মানুষ বলেছেন এসে, প্রফেসর। আচ্ছা এই কথাটা আপনার কাছে এর আগেও শুনেছি, কোথাও আমি একটা স্পষ্ট হতে চাই, এটা কি আপনার মনের ব্যথার জায়গা নাকি মানুষকে সচেতন করার জন্য কথাটা বলছেন? কিসের বলো? এই যে কতটা জ্যোতিষশাস্ত্রকে আমি দেখবো দেখার ক্ষেত্রে, প্রেজেন্টেশনের ক্ষেত্রে, জ্যোতিষটা একটা শাস্ত্র হলো, তন্ত্র একটা সনাতন ধর্মের একটা উইং, শাখা, কিন্তু ব্ল্যাক ম্যাজিকটা তো শাখা না। ব্ল্যাক ম্যাজিক বলে তো কোনো বস্তু নেই কোথাও। এই সোদপুরে একজন নতুন জ্যোতিষ দেখলাম প্রচুর সাইনবোর্ড লিখেছে এবং সেখানে লিখেছে ব্ল্যাক ম্যাজিকের দ্বারা সে যা খুশি তাই করতে পারে। তারপরে তারা সাধারণ মানুষকে প্রধানমন্ত্রীও করা যেতে পারে, সম্ভব। হ্যাঁ, ম্যাজিক আর তন্ত্র এক না, তো সমস্যা না ব্যাপারটা। সে বিজ্ঞাপনে পরিষ্কার লিখছে যে ব্ল্যাক ম্যাজিকের দ্বারা সব সম্ভব। তার মানে তুমি ধরো অ্যাঙ্কারিং করছো, তোমাকে ঠিক করা হলো যে 7 দিন পরে প্রধানমন্ত্রী করা হবে, সেটা করা যেতেই পারে আর কি। তিনি কোথায় থাকেন উনি কোথায় থাকেন জানি না, ওনার বিজ্ঞাপনের মধ্যে সেটা রয়েছে। ব্ল্যাক ম্যাজিক দিয়ে সাধারণ মানুষ মানুষকে বোকা বানানোর এটা বোধহয় একদম চূড়ান্ত জায়গা। এটা মানুষ বুঝবেন, আশা করি এই অনুষ্ঠান থেকে অন্তত মানুষ বোঝার চেষ্টা করবেন, নিজেদের বোধ বিবেচনাকে কাজে লাগাবেন, এইটা আমরা এক্সপেক্ট করি। এবং সেই লক্ষ্যেই বোধহয় পণ্ডিত শ্রী অর্পণের অনুষ্ঠান, এবং সেই লক্ষ্যেই আজকে তার জনপ্রিয়তা, কারণ তিনি সেই মতবাদে বিশ্বাসী এবং সেই মতো মানুষকে গাইড করেন, শাস্ত্রের যথাযথ প্রতিনিধিত্ব করেন। এটাই বোধহয় তার কাছে এক পরম পাওয়া, এবং তার পাওয়ার সাথে সাথে আমাদেরও পরম পাওয়া যে তাকে আমরা এই রাইট ওয়েতে পাই, আমাদের কাছে প্রপার ইনফরমেশনটা পৌঁছায়, এটা আমাদের কাছে বিশাল প্রাপ্তি। পরের বন্ধু ফোনে অপেক্ষা করছেন, স্বাগত জানাই তাকে। নমস্কার। নমস্কার। ওনার চরণে আমার কোটি কোটি প্রণাম। আমি একটু মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করব। অবশ্যই বলুন। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ আগে বলুন। হ্যাঁ, 17 আগস্ট 1989। 17th of August 1989। জন্মের সময় 5:28 AM, সকাল 5টা। তার মানে বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার। আচ্ছা, বেশ। কটার সময়? 5:28 সকালে। আচ্ছা, তার মানে বলুন কি জানতে চাইছেন? বিয়ে কবে হবে, বিয়ের পর লাইফটা কেমন কাটবে? খুব সুন্দর প্রশ্ন। প্রথম হচ্ছে আপনার মেয়ের বিয়ের যোগটা একদম প্রপার ওয়েতে, যে ম্যারেজ টাইম যাকে বলে অ্যাস্ট্রোলজিতে, সেইটা বৈশাখ থেকে শুরু হচ্ছে, ওই মার্চের এন্ড থেকে, ঠিক আছে? 2017 মার্চ থেকে ডিসেম্বর 2017 এই স্প্যানটার মধ্যে বিবাহ হবে, বাড়ির থেকে দক্ষিণ পশ্চিম দিকে হবে। দ্বিতীয় প্রশ্ন আপনার ছিল বিয়েটা
দাম্পত্য শান্তি থাকবে কিনা, অবশ্যই শান্তি থাকবে এবং পাত্র সরকারি চাকুরিরত হওয়ার যোগ আছে। ঠিক আছে? ঠিক আছে। মাননীয়া, আপনাকে বিদায় জানানোর আগে আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। প্রথমত বলে, আপনি কোথা থেকে বলছেন? আমি জামশেদপুর, ঝাড়খণ্ড জামশেদপুর থেকে বলছেন। আচ্ছা, এই যে পণ্ডিত শ্রী অর্পণের প্রতি প্রথমে প্রণাম নিবেদন করে বললেন কথাটা, খুব সুন্দরভাবে সূত্রপাত করলেন, তার সম্বন্ধে কি ধারণা আপনার, এইটুকুই শুধু জানতে চাই। আমার ভীষণ মানে ওনাকে ভীষণ ভক্তি লাগে, ভীষণ ভালো লাগে। আমি অনেক দিন ধরে চেষ্টা করছি, আজ অনেক ভাগ্য ওনার সাথে আমি কথা বলতে পারলাম। মানুষের সেই আকাঙ্ক্ষার জায়গায় অবশ্যই আপনি আপনার আজকে পূর্ণতা পেল। কখনো কি সামনাসামনি আসার সুযোগ পাননি, তার সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ হয়নি? না না, হয়নি। আর ওনাকে বলুন আমার মেয়েকে যেন একটা আশীর্বাদ করে, মেয়ে যেন আমার সুখী হয়। হ্যাঁ, মেয়ে সুখী হবে। আর আপনাকে আমি একটা বলে রাখি কথা, আগামী 2 মাসের মধ্যে আমি চেষ্টা করব জামশেদপুরে বসার। ঠিক আছে? একদম একদম। তাহলে আপনি দেখা করতে পারবেন। আমি যোগাযোগ করতে পারবো। অবশ্যই অবশ্যই। অসাধারণ অসাধারণ। আপনি সাথে থাকুন। অনেক দূর থেকে কলকাতার এই স্টুডিওতে ফোন করেছেন এবং আপনার সাথে সাথে একটা অনেক দিনের চাওয়াটা এখানে পণ্ডিতজির নিজে মুখেই ঘোষণাটা হয়ে গেল। জামশেদপুরের মানুষ বা ঝাড়খণ্ডের মানুষ এবার থেকে পণ্ডিতজিকে সেখানে পাবেন, পশ্চিমবঙ্গের জেলার বিভিন্ন প্রান্তে পাওয়ার পাশাপাশি, এবং এর পাশাপাশি গুয়াহাটি আগরতলার মানুষরাও অপেক্ষা করে আছেন, তাদের কাছে পৌঁছে যাবেন। এটা একটা ভীষণ প্রাপ্তি। মানুষ চাইছেন, আপনাকে পৌঁছাতে হবে, অন্তত চেষ্টা। জামশেদপুর চেষ্টা করব। বেশ, সরাসরি পরের বন্ধু চলে এসেছেন, এবার তাকে স্বাগত। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ হ্যাঁ। আমি আমার ছেলের বিষয়ে জানতে চাই। হ্যাঁ, ছেলের বয়স হলো 19/1/86 জন্ম। 19/1/86। জন্মের সময়টা বলুন একটু। হ্যাঁ, সকাল 5:25। রবিবার। হ্যাঁ, কলকাতায় জন্ম। রবিবার। হ্যাঁ। কি জানতে চাইছেন বলুন। প্রায় 3 বছর হলো বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না, কবে হবে, যোগ আছে কিনা একটু দেখে দেবেন। শুনুন, এই মুহূর্তে ও রাশির অষ্টমে শনি আছে, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে 8th হাউস থেকে স্পার্ম জেনারেট যেখান থেকে করে সেইখানে কিন্তু শনি রয়েছে। এই মুহূর্তে কনসিভ করাবার চেষ্টা করবেন না, সেটা ভালো হবে না। আপনি একদম নিশ্চিন্তে থাকুন, ওর সন্তান হওয়ার যোগটা 17 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। শনিটা ওখান থেকে সরুক, পুত্র সন্তান হওয়ার যোগ। কারণ অষ্টমস্ত শনি রাশির অষ্টমে থাকাকালীন যদি কনসিভ হয়, অনেক সময় কিন্তু ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী অ্যাবনর্মাল চাইল্ড এসে যেতে পারেন। একদম সেই রিস্কটা 2 মাস নেবে না, মার্চের ফার্স্ট উইক থেকে। এবং তার সাথে আপনি চেষ্টা করবেন আপনার বৌমার ডেট অফ বার্থ টাইমটা দিতে। তার কারণ হচ্ছে যিনি কনসিভটা হবেন, মা হবেন, তার ছকটা আগে দরকার। আমি কি দেবো এখন? দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বলবো? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, ওর হলো 7/3/1990। বেশ। 7/3/1990। সকাল 8:15 বুধবার। হ্যাঁ বুধবার। কটার সময়? 8:15। 8:15। হ্যাঁ, ওর এখন কর্কট রাশি, রাশির পঞ্চমে শনি বকরি রয়েছে। একদম কনসিভ করাবার চেষ্টা বেশি করবেন না, করলে মিসক্যারেজ হয়ে যেতে পারে, বা যে কথাটা বললাম একটা বিকলাঙ্গ সন্তান হওয়ার যোগ আছে, সেইটা কিন্তু করা যাবে না। কিন্তু এই 5th-এ শনি সরে গেলে 6ষ্ঠে থাকবে, তবুও ওর জন্মকালীন রাশিচক্রে পঞ্চম ভাব কিন্তু খুব শুভ নয়। সন্তান ধারণের প্রতিকার করিয়ে নিয়ে কনসিভ করা উচিত, তাহলে সুস্থ সুন্দর সন্তান হবে। ঠিক আছে? তাহলে কি আপনার কাছে প্রতিকার করা যাবে? সব করা যাবে। আপনার বাড়ি কোথায়? আমার উত্তরপাড়া। তো উত্তরপাড়ার বাড়ি মানে কালকেই আমার বেলগড়িয়াতে চেম্বার আছে। কারণ এই ব্যাপারটা নিয়ে একটু ডিটেল আলোচনায় আপনার কাছে আসা উচিত, না হলে আপনাকে বোঝাতে পারবো না বিষয়গুলো। সবগুলোই তো মিডিয়ার মাধ্যমে বলা যায় না। ঠিক আছে? এমনি যোগ আছে তো ওদের সন্তান হওয়ার? আমি কথা দিলাম, আমি দায়িত্ব নিলাম আপনার মানে যাতে নাতি হয় বা নাতনি হয় সুস্থভাবে। হ্যাঁ, আপনি আসুন বেলগড়িয়াতে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। সেই আসার জন্য তাহলে এবারে উল্লেখ করি যে দুটো হেল্পলাইন নাম্বার যেটা পূর্বেই উল্লেখ করছিলাম, সেই দুটো নোট করে নিতে হবে। এই নাম্বার দুটো 9674009632 এবং দ্বিতীয় মোবাইল নাম্বার 9836707677। আর কোথায় কোথায় আসন্ন সময়টায় পাবেন সেটা টিভি স্ক্রিনে চোখ রাখলে তো দেখতেই পাবেন। তার পাশাপাশি একটু সকলের জন্য উল্লেখ করে দিই, আগামীকাল পণ্ডিতজির নিজের মুখেই শুনলাম যে বেলঘরিয়া তিনি থাকবেন 22 তারিখ। তার পাশাপাশি তিনি হাতিবাগানেও থাকবেন, এটা আমি
আমি সংযোজন করলাম। আর এর পাশাপাশি 23 তারিখে থাকবেন গড়িয়াহাটে। আর অবশ্যই জেলার বন্ধুরা যারা এত ভীষণভাবে কলকাতার পাশাপাশি প্রত্যাশা করেন পণ্ডিতজি তাদের কাছে পৌঁছান, তাদের জন্য বলি যে কৃষ্ণনগরে 24 তারিখ 24শে ডিসেম্বর পণ্ডিতজি থাকবেন আপনাদের জন্য। তারপরে 26শে ডিসেম্বর বোলপুরের বন্ধুরা পাবেন তাকে, হ্যাঁ 26শে ডিসেম্বর। আর এর পাশাপাশি 28শে ডিসেম্বর মেমারিতে অতি অবশ্যই তিনি পৌঁছে যাবেন। আর নতুন বছর শুরু অবশ্যই জেলা সফরের ক্ষেত্রে দুর্গাপুরে আপনারা অতি অবশ্যই পেয়ে যাবেন 9 তারিখে। তারপরের দিনই আসানসোলে পেয়ে যাবেন 10 তারিখে। আর 11 তারিখে পুরুলিয়াতে অবশ্যই তাকে যেতেই হবে, কারণ আপনারা তাকে ভীষণভাবে চাইছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তাকে ছুটে যেতে হয় সেই চাহিদার কথা মাথায় রেখে। আর সেই চাহিদা কোথাও একটা দায়িত্ববোধের সঙ্গে সংযুক্ত হয়ে একটা ভীষণ রকম সমীহ শ্রদ্ধা আদায় করে বটে, এবং তারই স্বীকৃতি স্বরূপ বোধ হয় আজকে আপনারা তাকে এই শ্রেষ্ঠ তিনের মধ্যে জায়গা দিয়েছেন। এই কথাটা বারে বারে উল্লেখ করা এই কারণেই, আপনাদের প্রতি সেই রেসপেক্টটা জানানো, আপনাদের বিবেচনায় তো সেই বিষয়টা সামনে আসছে যে পণ্ডিত শ্রী অর্পণকে আপনারা কত ভালোবাসেন, কত মানেন, কত বিশ্বাস করেন, এবং জীবনের সেই গাইডলাইন পাওয়ার ক্ষেত্রে তার ভূমিকাকে অবশ্যই মান্যতা দেন। এর পাশাপাশি আমি একটু উল্লেখ করব পণ্ডিতজিকৃত সেই পুস্তকগুলোর কথা, যেগুলো আমাদের কাছে এক পরম পাওয়া। সম্মোহন তন্ত্রের পুস্তক, এই মুহূর্তে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন বাস্তু মঙ্গলের চিত্র। এরপরেই দেখছেন রেখা বিজ্ঞান পণ্ডিত শ্রী অর্পণকৃত, গৃহস্থের টোটকা অবশ্যই আপনাদের জন্য, অ্যাস্ট্রোপ্যাথি রয়েছে আপনাদের জন্য, আর রয়েছে লাইভ কোষ্ঠী পণ্ডিত শ্রী অর্পণকৃত জাতক জাতিকাদের হাতে তুলে দেওয়া এক অনবদ্য উপহার। এর পাশাপাশি রয়েছে রহরা জ্যোতিষ শিক্ষাশ্রম, সে প্রসঙ্গে অবশ্যই আসবো, কিন্তু এই মুহূর্তে বন্ধু অপেক্ষা করছেন, তাকে স্বাগত জানাই। নমস্কার, এবার বলুন। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ, কে বলছেন? বলছি আমি মেয়ের সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে বলুন, মেয়ের ডেট অফ বার্থটা বলুন। 24/1/1995। 24/1/1995। জন্মের সময়টা কখন? হ্যাঁ 1995। হ্যাঁ, সময় কখন জন্মের? সকাল 10:30। 10:30। হ্যাঁ মঙ্গলবার। হ্যাঁ মঙ্গলবার। কি জানতে চাইছো মেয়ের? আমি বিবাহ সম্পর্কে জানতে চাই, কবে বিয়েটা হবে। শরীর 7.5টা একটু ছাড়তে দাও, আর একটা মাস আছে, তারপরে ওর বিয়ের যোগটা প্রপার ওয়েতে মে মাস থেকে শুরু হচ্ছে। 2017 মে থেকে 18 সালের অক্টোবর পর্যন্ত খুব ভালো যোগ। তোমার বহরমপুরের বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে। রাশিচক্রটা দুজনের হ্যালো, আমি যখন কথা বলি মানুষের তৃষ্ণা মিটিয়ে কথা বলি। সরকারি চাকরি পাওয়ার যোগ আছে তোমার জামাইয়ের আর কি, 1 আর 2 নম্বর রাশিচক্রটা কিন্তু ম্যাচ করিয়ে নিতে হবে, ঠিক আছে? ম্যাচ না করালে কিন্তু অশান্তি হতে পারে। একটু আলোচনায় ফিরি। খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা হচ্ছিল, একটু ক্যাপশনটার দিকে আবার তাকাই, সব মানুষ একটু দেখে নিক যে কি বলতে চাইছি। গোচরে বক্রী মঙ্গল কি কি সমস্যা আসতে পারে তোমাকে প্রথমেই বলেছিলাম। 4th, 8th, 9th এবং রাশি কেন বলেছিলাম? অষ্টম হচ্ছে মৃত্যুস্থান, তাহলে রাশির অষ্টমে গোচরে যদি বক্রী মঙ্গল থাকে তখন যে কোনো পুরুষ বা নারীর পথ দুর্ঘটনা বা যে কোনো সময় যদি বার্ধক্যজনিত ব্যাধি হয় মৃত্যুর যোগ ওটা। আর চতুর্থ হচ্ছে সুখ এবং মা এবং বিদ্যা। যখনই চতুর্থে বক্রী মঙ্গল রাশির চতুর্থে যাবে তখনই অকাল মাতৃবিয়োগ হতে পারে। মাতৃবিয়োগ হওয়া মানেই তার সুখটা শেষ হয়ে গেল। সন্তানের সুখের জায়গাটা সবচেয়ে বড় যদি জায়গা থাকে সেই মা। আর মা যদি সেই অকালে মৃত্যু হয়, সন্তান যদি ছোট থাকে, তার কিন্তু জেনারেল এডুকেশন, বাবার পয়সা থাকলেও একটা সমস্যা এসে যায়, ইনডিসিপ্লিন অর্ডার হয়ে যায়। আর রাশিতে কেন বলেছি? রাশিতে মঙ্গল থাকলে একের পর এক রোগের উপদ্রব, কঠিন জ্বর, ব্রণ, অপারেশন, এই টেন্ডেন্সিগুলো চলে আসে। অতএব ট্রানজিটটার দিকে নজর রাখতে হবে। যে কারো জন্মকালীন মঙ্গলটা তুঙ্গ ক্ষেত্রে রয়েছে রাশিচক্রে, তার মানে সে ভাবছে মঙ্গলটা খুব ভালো, তা নয়। যদি গোচরে খারাপ থাকে তাহলে সেই মুহূর্তে তার অনেক খারাপ হতে পারে। অতএব সেই পজিশনটাকে আগে বিচার করে তার প্রতিকারটা দরকার। হ্যালো, সেই উপায়টাই জানতে চাইবো শেষ প্রান্তে। তার আগে আজকের অনুষ্ঠানের শেষ বন্ধু চিনি। নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যালো, আমি বাঁকুড়া থেকে বলছি। আমার হাজবেন্ডের নাম শান্তিময় চক্রবর্তী, আর জন্ম 9/5/1949। 9/5/1949। আচ্ছা, আর রাত্রি 11:54। রাত্রি 11:54। কি বার সাথে বলে তারিখটা কি? 9/5/1949। 50। 9 মানে সোমবার। হ্যাঁ।
বলুন কি জানতে চাইছেন? প্রশ্নটা আমি ওনার হাজবেন্ডের শরীর স্বাস্থ্য সম্বন্ধে জানতে চাই, আর খুব একটু ভুগছে। প্রথম হচ্ছে আপনার সমস্যা হচ্ছে না, আপনার স্বামীর এই মুহূর্তে রাশিতে বৃহস্পতি আছে, রাশির দ্বাদশে রাহু রয়েছে, এটা কিন্তু ভালো অবস্থান নয়। এবং যেহেতু আপনার স্বামীর কন্যা রাশি, ফেব্রুয়ারিতে রাশির চতুর্থে শনি যাচ্ছে, এই ভোগাটা বাড়তে পারে এবং হঠাৎ কিন্তু হৃদরোগে আক্রান্ত হতে পারে বা রেসপিরেটরি ইনফেকশন বা রেসপিরেটরি প্রবলেমস আসতে পারে। এই জায়গাটাকে একটু আটকাবার চেষ্টা করুন বা প্রতিকার করবার চেষ্টা করুন। সাথে থাকুন, অবশ্যই আমরা শেষ প্রান্তে পৌঁছে এসেছি। সজাগ আমরা যে বিষয়ে হচ্ছিলাম, তাহলে মুক্তির উপায়টা খুঁজবো। যে জায়গাটায় যে একটু ক্যাপশনটার দিকে তাকাই আমরা, যে গোচর, সেখানে বক্রী মঙ্গল সমস্যায় ফেলতে পারে। কি কি সমস্যা সেটা আলোচনা চালালাম। তাহলে আলোচনাগুলো দেখো, পথ দুর্ঘটনা, অপারেশন, রক্তপাত, মায়ের অকাল মৃত্যু এবং রাশিতে মঙ্গল মানে নিজের শারীরিক সমস্যা, যে ব্লাড প্রেশার ফ্লাকচুয়েশন করে সেরিব্রাল অ্যাটাক, ওগুলো কিন্তু রাশিতে মঙ্গল থাকলে হয়। তাহলে মানুষকে সুস্থ থাকতে গেলে জ্যোতিষের যে জায়গাটায় সাহায্যটা দরকার, সেটা আগে প্রেডিকশনটা, আগেই কামাখ্যা, তারাপীঠ, সিদ্ধ এগুলো করলে হবে না। যে ওই যোগটা কি আছে, যে ট্রানজিট পিরিয়ডটা, কারো হয়তো 16 সাল ভালো গেছে, 17 সালে যে তিনি পথ দুর্ঘটনায় মারা যাবেন না, সেটা আগে থেকে জানছেন কি করে? তার জন্য প্রপার বিচারটা দরকার। হ্যাঁ, জ্যোতিষ বাবুই গিয়েছিলেন চেম্বারে, অ্যাসিস্ট্যান্ট নিয়ে, ড্রাইভার নিয়ে, পুরো গাড়ি শুদ্ধ অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন। তাহলে তিনি কি জানতেন? তিনি ভাবছিলেন তো পরের দিন বোধহয় চেম্বার করবেন। তাহলে ট্রানজিট বিচারটা সনাতন বৈদিক জ্যোতিষে প্রচন্ড দরকার। ওই রকম যোগ থাকলে সেই যোগটাকে আটকাবার জন্য আমি সব সময় আগে প্রাণটা যাতে রক্ষা হয় সেই চেষ্টা করি। এবং এটার জন্য আমি অনেক জ্যোতিষ এই আলোচনার মধ্যে যেতে চাই না। আমি কিন্তু পরিষ্কার প্রথমেই বলি যে আমি হরস্কোপে দেখলাম, ছেলে মেয়েদের এটা দেখি, তোর বাবা মায়ের স্থান কিন্তু খুব ভালো নয়। আমি যখন দেখি এটা গুরুত্ব দিচ্ছে না, তার মানে বোঝা যাবে যে বাবা বা মায়ের কোনো অকাল প্রয়াণ হতে পারে, সেটা আটকাবার ক্ষমতা আমার নেই, কারণ আমার উপদেশটা নিচ্ছে না। নমস্কার। অসাধারণভাবে আমরা পেলাম। সেই জায়গায় শুধু একটুকু বলি, সজাগ হন, জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে সজাগ হন এবং মুক্তির উপায়টা খুঁজে নিতে পারেন। যদি ভরসা থাকে পণ্ডিত শ্রী অর্পণের সঙ্গে যোগাযোগ অবশ্যই করে সেই বিষয়ে আরো বেশি করে সজাগ হতে পারুন এবং মুক্তির উপায় খুঁজে নিতে পারুন, সংযুক্ত হতে পারুন। এই শুভেচ্ছায় আজকে বিদায়। নমস্কার।